যে সিলেবাসটা আছে সেই সিলেবাসের পাটিগণিতে আছে তোমার আসন্ন মান, ভগ্নাংশের বর্গমূল, তার সাথে দশমিকের বর্গমূলটাও করে নিতে হবে। আর আছে সময় দূরত্ব। পাটিগণিতের ব্যাপারটা প্রায় হয়েই আছে, ওটা তেমন কোনো অসুবিধা নাই। আর বীজগণিতে আছে বীজগণিতের সূত্রাবলী, আর বীজগণিতের কিছু নাই, কিন্তু জ্যামিতির ক্ষেত্রে অনেকটা বেশি আছে। জ্যামিতির ক্ষেত্রে প্রথমে দিয়ে আছে দেখবে, এগুলো অবশ্য তোমাদের অনেকেরই প্রায় কমপ্লিট হয়ে আছে, তবু আমি এবারটি দেখাচ্ছি, তার সাথে সাথে এগুলো তোমরা কমপ্লিট করবে, আর অসুবিধা হলে আমাকে বলবে। জ্যামিতিতে তোমাদের প্রথমে আছে দেখবে এই পর্বে ত্রিভুজের ধর্মাবলী, ত্রিভুজ অঙ্কন। প্রথমে আছে দেখবে ত্রিভুজটা অঙ্কন, কি কি শর্তে আমরা বিভিন্ন ধরনের ত্রিভুজকে আঁকতে পারি, আর তার সাথে সাথে ত্রিভুজের ধর্মাবলী। তার সাথে আছে দেখো সর্বসমতার ধারণা। এই সর্বসমতার ধারণাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কেননা একটা ত্রিভুজ কী কী কারণে অন্য একটা ত্রিভুজের সঙ্গে সর্বসম হবে তার কারণগুলো জানতে পারা যাবে তখনই যখন তুমি ত্রিভুজটা অঙ্কন ঠিক করে করতে পারবে এবং ত্রিভুজের ধর্মগুলো ঠিক করে জানবে। ত্রিভুজের ধর্ম এবং ত্রিভুজের অঙ্কন পদ্ধতি ঠিক করে জানলে ওই সর্বসমতার সূত্রগুলোও ঠিক করে মনে রাখা যাবে, বা ওই সর্বসমতার সূত্রগুলোকে কাজে লাগিয়ে পরবর্তী যে আগামী ক্লাসগুলোতে সেখানেতে বিভিন্নভাবে যখন জ্যামিতিক প্রমাণগুলোতে আসবো আমরা, সেই জ্যামিতিক প্রমাণগুলো করার জন্যে এই সর্বসমতার সূত্রগুলো খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এই চ্যাপ্টারে এইটি আছে। আর আছে দেখবে সমান্তরাল সরলরেখা ও ছেদকের ধারণা। দুই বা ততোধিক, দুটো বা তার বেশি যদি সমান্তরাল সরলরেখাকে একটা ছেদক যদি কতগুলো বিন্দুতে ছেদ করে, তাহলে আমরা সেখানে কি কি কোণগুলো পাবো, সেই কোণগুলোর ধারণা আছে। আজকে আমরা দেখে নেব যে ওই কি কি শর্তে আমরা ত্রিভুজ অঙ্কন করতে পারি, বা কি কি দেওয়া থাকলে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করতে পারবো। ত্রিভুজ অঙ্কনের ক্ষেত্রে এগুলো দেখবে তোমরা অনেকেই করে ফেলেছ, তবু দেখে নেবে যে আরেকবারটি প্র্যাকটিস করে নিয়ে এই আজকেই তুমি দেখো, তোমরা আমি এখন উপস্থিত থাকছি, তোমরা অঙ্কন করে করে যাও, যেখানে অসুবিধা হবে সেখানটায় আমাকে বলবে, আমি উপস্থিত থেকে আমি সেখানটা সমাধান করার চেষ্টা করব। প্রথমেই দেখো তোমাদের আছে যেটা ওই 8-এর বোধহয় 1, 2, 3, 4 এরকম করে 3-4টে এক্সারসাইজে দেওয়া আছে অঙ্কনগুলো। তো মূল যে জিনিসগুলো আছে ওখানেতে সেগুলো আমি বলছি। দেখো প্রথমেই আছে যে কি কি শর্তে, মানে কি কি দেওয়া থাকলে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করতে পারবো, আর কি কি দেওয়া থাকলে পারবো না। কি কি দেওয়া থাকলে আমরা ত্রিভুজটা অঙ্কন করতে পারবো? 1 নম্বরেই দেখো প্রথমেই দেওয়া আছে যে ত্রিভুজের যদি 3টে বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে আমরা ত্রিভুজটা অঙ্কন করতে পারবো। যেমন দেখো 1 নম্বর, ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য জানা থাকলে আমি আগে প্রথমেতে পয়েন্টগুলো লিখছি, পয়েন্টগুলো লেখার পর কিভাবে আমরা অঙ্কন করব। এখানেতে শুধুমাত্র মনে করো 3টি বাহু দৈর্ঘ্য, যদি প্রশ্নটা তো বলা থাকতে পারে যে একটা ত্রিভুজের 3টে বাহু দৈর্ঘ্য দেওয়া থাকলে কিভাবে ত্রিভুজ অঙ্কন করবো। দ্বিতীয় নম্বর প্রশ্ন দেওয়া থাকে যে এবিসি একটা ত্রিভুজ অঙ্কন করো, যার এবি বাহু দৈর্ঘ্য এত, বিসি বাহু দৈর্ঘ্য এত, সিএ বাহু দৈর্ঘ্য এত, তখন কীভাবে আঁকবো। আর এরকম যদি 3টে বাহু দৈর্ঘ্য জানা থাকে তাহলে আমরা কী করে ত্রিভুজটা আঁকবো, তার পদ্ধতিটা কি, জেনারেল বেসিস কোনটা, আর সেইটা থেকেই যখন নাম উল্লেখ করে দেওয়া থাকবে PQR, MNR এরকম যখন ত্রিভুজ উল্লেখ করে দেওয়া থাকবে তখনই বা কীভাবে আঁকবো। দ্বিতীয় নম্বর হচ্ছে যে আর দ্বিতীয় নম্বর কারণ এইটার ক্ষেত্রেই যাচ্ছে, দেখো যে 3টে বাহুর ক্ষেত্রে আমরা আগেই জেনেছি, ক্লাস 5 থেকে জেনেছি যে 3টে বাহুর দৈর্ঘ্য যদি দেওয়া থাকে
তোমাদের দেখবে প্রথমেই আছে যে তিনটে বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে কোন কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন সম্ভব, কোন কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন সম্ভব নয়। তোমরা নিশ্চয়ই জানো সবাই যে ওখানে যে সূত্রটা আছে যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর হতে হবে। তোমাদের ক্লাস 5 ছিল যে প্রথম দুটি বাহুর দৈর্ঘ্য যদি সমষ্টি যদি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর হয়, কিন্তু সেটা কথা নয়। সূত্রটা হচ্ছে আসলে হচ্ছে এইটাই, যে কোনো দুটো বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্য থেকে বেশি হতে হবে। আর মূল যে সূত্রটা সেটাই কী ছিল, সেটা তোমাদের করানো হয়েছিল। দেখবে যে ত্রিভুজের যে কোনো দুটো বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর এবং ক্ষুদ্রতর বাহুর দৈর্ঘ্য অপেক্ষা ক্ষুদ্রতর। তাহলে তৃতীয় বাহুর দৈর্ঘ্য দুটো বাহুর সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর এবং অন্তরটা ওই তৃতীয় বাহুর থেকে ক্ষুদ্রতর। সেটা ক্ষেত্রে যদি দুটো বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে, আমি দেখিয়েছিলাম দেখবে তোমাদেরকে আগেতে, যে দুটো বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে কি করে আমরা তৃতীয় বাহুর দৈর্ঘ্যটা পাবো, যে তৃতীয় বাহুটা কত থেকে কত হতে পারে, মানে রেঞ্জটা, তার লিমিটটা কত, সেটা বের করে দেখিয়েছিলাম আগে। সেটা মনে করে দেখবে পুরোনো খাতা থেকে। আর যদি তিনটে বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে, প্রথম কথা দেখবে যে যে কোনো দুটো ছোটো বাহুর দৈর্ঘ্য দুটো যোগ করে দেখবে, সেটা যদি তৃতীয় বাহুটার দৈর্ঘ্য থেকে বেশি হয়ে যায় তাহলে আঁকা যাবে। কিন্তু নিয়মটা হচ্ছে যে কোনো দুটোই, সেই ওইটা দেখে নিলেই দেখবে যে কোনো দুটোই যোগ করবে, তাহলে তৃতীয় বাহুর দৈর্ঘ্য থেকে বেশি হয়ে যাবে। তাহলেই বুঝতে পারবে যে কোন ক্ষেত্রে ত্রিভুজটা আঁকা যাবে আর কোন ক্ষেত্রে ত্রিভুজটা আঁকা যাবে না। এটা এক নম্বর গেল। দ্বিতীয় নম্বর দেখবে এখানে আছে, দেখবে তোমার ওই এক্সারসাইজ 4টের মধ্যে আছে যে 2 নম্বর আছে যে দুটি বাহুর দৈর্ঘ্য ও তাদের অন্তর্ভুক্ত কোণের মান জানা থাকলে। দুটি বাহুর দৈর্ঘ্য ও তাদের অন্তর্ভুক্ত কোণের মান জানা থাকলে। দুটো বাহুর দৈর্ঘ্য আর তাদের অন্তর্ভুক্ত কোণের মান জানা থাকলে কি করে আঁকবো। 3 নম্বর ছিল দেখবে, বা 3 নম্বর কন্ডিশনে আসবে যে, আচ্ছা এগুলো একটা একটা করে আমি বলেই দিয়ে যাই। দেখো, দুটো বাহুর দৈর্ঘ্য আর তাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে কি করব, আমরা প্রথমেতেই দুটো বাহুর দৈর্ঘ্য আর যে কোণটা দেওয়া আছে সেই কোণটার মাপগুলো নিয়ে নেব। নেওয়ার পর প্রথমেতে যে কোনো একটা বড় মানে রশ্মি অঙ্কন করবো। রশ্মি মানে হলো যে ওই বাহুগুলোর মাপের থেকে বড় হয়ে যাবে। রশ্মিকে কেননা যে কোনো দিকে একদিকে বাড়িয়ে দেওয়া যাবে, হ্যাঁ, অসীম দূরত্ব পর্যন্ত বাড়িয়ে দিয়ে যাবে। সেখান থেকে একটা বাহুর মাপ নিয়ে কেটে নিয়ে কোনটার সমান করে কোনটা এঁকে নিয়ে এখান থেকে দ্বিতীয় বাহুটা কেটে নিয়ে বাহুগুলো যোগ করলেই ত্রিভুজটা অঙ্কন হয়ে যাবে। সেই দুটো বাহুর দৈর্ঘ্য তাদের অন্তর্ভুক্ত কোণের মান, আর তিনটে বাহুর ক্ষেত্রে যে কোনো একটা বড় রশ্মি নিয়ে সেখান থেকে একটা কেটে নিয়ে বাকি একটা ত্রিভুজের বাহু দৈর্ঘ্য সমষ্টি নিয়ে উপরে একটা বৃত্তচাপ, তারপরে অন্য একটা মাপ নিয়ে আরেকটা বৃত্তচাপ, সেই চাপ দুটো যেখানে কাটবে সেখান থেকে নিয়ে যোগ করে দিলে ত্রিভুজটা অঙ্কন হয়ে যাবে। তাহলে এই দুটো গেল। আর 3 নম্বর ছিল যে যে কোনো একটা বাহু দৈর্ঘ্য, যদি যে কোনো একটা বাহু দৈর্ঘ্য দেওয়া থাকে এবং ওই বাহুটার সংলগ্ন দুটো কোণ যদি জানা থাকে, তাহলেও কিন্তু ত্রিভুজটা অঙ্কন করা যাবে। তাহলে কি আছে যে যে কোনো একটি বাহু দৈর্ঘ্য, যে কোনো একটি বাহুর দৈর্ঘ্য ও ওই বাহু সংলগ্ন কোণ দুটির মান জানা থাকলে। 4 নাম্বার সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি হবে না, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে
আমরা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রে কি জানি যে সমান বাহু সংলগ্ন কোণ দুটো সমান হয় বা সমান বাহুর বিপরীত দিকের কোণ দুটো সমান হয়। তাহলে সেখানেতে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে যদি আমরা সমান বাহু দুটো দৈর্ঘ্য আর যেটা অসমান বাহু সেটার মাপ যদি জানতে পারি তাহলে ত্রিভুজ অঙ্কন করা যাবে। তাহলে কি হচ্ছে, অসমান বাহু দৈর্ঘ্য ও সমান বাহু দুটি দৈর্ঘ্যের একটি, তাহলে অসমান বাহু দৈর্ঘ্য সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে লিখি, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে সমদ্বিবাহু ত্রিভুজের অসমান বাহু দৈর্ঘ্য ও সমান বাহু দৈর্ঘ্য জানা থাকলে, সমান বাহুর দৈর্ঘ্য জানা থাকলে 5 নাম্বার সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে অসমান বাহুর দৈর্ঘ্যটা জানা থাকবে, আর ওই অসমান বাহুর সংলগ্ন যে দুটো কোণ তার যদি সমষ্টি দেওয়া থাকে, অসমান বাহুর দৈর্ঘ্যটা দেওয়া রইল, আর সমান বাহু দুটোর এই সমান বাহু হচ্ছে অসমান বাহুর সংলগ্ন যে দুটো কোণ, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে অসমান বাহু দৈর্ঘ্য ও তার সংলগ্ন কোণ দুটির সমষ্টি জানা থাকলে এক্ষেত্রে আমরা কি করব, অসমান বাহুগুলোর সমষ্টি দেওয়া আছে, তোমাদের কোথায় দেওয়া আছে 100 ডিগ্রি দেওয়া আছে, দেওয়া সেখানে যদি মনে করো 130 ডিগ্রি থাকে, 120 ডিগ্রি থাকে, 140 ডিগ্রি থাকে, আমরা 140 ডিগ্রি একটা কোণ অঙ্কন করে কোণটাকে সমদ্বিখণ্ডিত করে নেবো, তাহলে হাফ হাফ কোণগুলো পেয়ে গেলাম। অসমান বাহুটাকে প্রথমে টেনে নিলাম, নিয়ে তার দুটো প্রান্তে, এই প্রান্তেও ওই যে হাফ করে যে কোণটা পাচ্ছি সেইটা, আর এই প্রান্তেও যেটা পাচ্ছি হাফ করে সেইটা, কেননা এই দুটো কোণ সমান হবে। তাহলে এই দুটো কোণের মাপ নিয়ে কেটে দিলে কোণ দুটো যেখানে গিয়ে ছেদ করবে সেই ছেদ বিন্দুটাই হবে কোণের শীর্ষবিন্দু, সেইটা দিয়ে নাম দিয়ে ত্রিভুজটা হয়ে যাবে এটা ক্ষেত্রে। আর এরপরে দেখো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কীগুলো আছে দেখো, কী কী জানা থাকলে আমরা একটা ত্রিভুজ আঁকতে পারবো। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সমকোণের মানটা কোনো কোনো জায়গায় বলে দেওয়া থাকে যে হ্যাঁ এই কোণটা 90 ডিগ্রি, বা বলা রইল না, তখন তোমাকে ধরে নিতে হবে যে সমকোণী ত্রিভুজ মানে তার একটা কোণ অবশ্যই 90 ডিগ্রি হবে, এবং সেই 90 ডিগ্রি কোণটা তোমরা যেমন করে লম্ব আঁকো সেরকম করে অঙ্কন পদ্ধতি মেনেই ওই কোণটা আঁকতে হবে। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কী হলো, তোমার কী কী দেওয়া থাকলে ত্রিভুজটা আঁকা যাবে। আচ্ছা, তোমার ধরো সমকোণটা তোমাকে আঁকতে হচ্ছেই, এরপরে যদি যে কোনো একটা সূক্ষ্ম কোণের মান দেওয়া থাকে, তাহলে তুমি সমকোণটা প্রথমে এঁকে নিলে, একটা লম্ব করে সমকোণটা এঁকে নিলে, নেওয়ার পর যে কোনো একটা বাহু দেওয়া আছে, তাহলে দেওয়া থাকতে হবে একটা ভূমি কিংবা লম্বের যে কোনো একটা বাহু দৈর্ঘ্য দেওয়া রইল, সেইখান থেকে তুমি তার অপর প্রান্তে তুমি কোণটা এঁকে দিলে, কোণটা এঁকে দিলে সূক্ষ্ম কোণ হবে, সেইটা গিয়ে লম্ব বাহুটাকে যেখানে ছেদ করবে সেখানেই পাওয়া যাবে। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমাদের যদি দেওয়া থাকে যে যে কোনো অতিভুজ বাদ দিয়ে যে কোনো একটা বাহু দৈর্ঘ্য এবং একটি সূক্ষ্ম কোণের মান, তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সমকোণী ত্রিভুজের অতিভুজ বাদে যে কোনো একটি বাহু ও একটি
সূক্ষ্ম কোণ, সূক্ষ্ম কোণের মান জানা থাকলে আঁকতে পারবো। এছাড়া দেখো আমি উপর থেকে মুছে এখানে 7 নাম্বার দিয়ে দিচ্ছি। আরো কি করতে পারবো আমরা, আরো কিভাবে আমরা সমকোণী ত্রিভুজ আঁকতে পারবো না, সমকোণী ত্রিভুজের যদি অতিভুজের দৈর্ঘ্য এবং অপর একটি বাহু দৈর্ঘ্য, সমকোণী ত্রিভুজের যে কোনো একটি বাহু ও অতিভুজের দৈর্ঘ্য জানা থাকলে ওখানে কি করে করবো না, প্রথমে সমকোণটা এঁকে নেবো, নিয়ে যে কোনো একটা বাহু দৈর্ঘ্য, মনে করো সমকোণটা এইভাবে এঁকে নিলাম আমরা, নিয়ে কি করবো যে কোনো একটা বাহু দৈর্ঘ্য এখানে আমরা ভূমিটাকে কেটে নেবো, এখান থেকে মাপটা এখানে নেওয়া রয়েছে সেখান থেকে কেটে নেবো, অতিভুজটা আমাদের নেওয়া আছে, তাহলে এখান থেকে মাপ নিয়ে অতিভুজের মাপটা কেটে নেবো, নিয়ে এটা যোগ করে দিলে সমকোণী ত্রিভুজটা পেয়ে যাবো। এছাড়াও দেখো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি কি জিনিসটা হচ্ছে, কি কি আছে আমার সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি কি জানা থাকবে তোমরা। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ এবং সেইটাই যে সমকোণী ত্রিভুজটা সমকোণ সংলগ্ন বাহুদ্বয়, অর্থাৎ ভূমি আর লম্ব এই দুটো সমান হবে, তাহলে ভূমি আর লম্ব সমান, সেক্ষেত্রে আমাদের অঙ্কন করতে গেলে আমাদের প্রথমেতেই সমকোণটা এঁকে নিতে হবে, সমকোণটা এঁকে নিয়ে জাস্ট এরকম সমকোণটা এঁকে নিয়ে সমান বাহুর মাপটা নিয়ে এখানে কেটে নিয়ে এখানে কেটে নিয়ে ভূমি আর লম্ব কেটে নিলেই যোগ করে দিলেই ত্রিভুজ হয়ে যাবে। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, দেখো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রে সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য জানা থাকলে আমরা পাবো 9 নম্বর পাবো আমরা। দেখো একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের যদি উল্টো দিক দিয়ে এইটাই বলা থাকে যে কোনো একটা সূক্ষ্ম কোণের মান 45 ডিগ্রি, ওটা তোমাদের দেখবে যে ওই লাস্টের চ্যাপ্টারটা লাস্টের অঙ্কতে দেওয়া আছে, যে একটা সমকোণী ত্রিভুজ আঁকতে বলেছে, সেখানে বলেছে যে একটা সূক্ষ্ম কোণ সেখানে 45 ডিগ্রি দেওয়া আছে, তাহলে আমরা কি করে ত্রিভুজটা অঙ্কন করব, এটাই দেখবে হিন্টসও দেওয়া আছে দেখবে। সেক্ষেত্রে দেখবে প্রথমে যে তুমি এরকম একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল এঁকে নিচ্ছ, নিয়ে এটাকে সমান দুভাগে ভাগ করছো, তাহলে এটা 45 ডিগ্রি হয়ে যাচ্ছে। এরপরে দেখবে অতিভুজের দৈর্ঘ্যটা দেওয়া আছে, এখান থেকে তুমি অতিভুজটাকে কেটে নিচ্ছ, নিয়ে এই অতিভুজ থেকে এখানেতে এই বাহুটার উপরে লম্ব টানছো, তাহলে লম্ব টানার নিয়ম যেমন করে করা হয় যে একটা বাইরের বিন্দু থেকে একটা সরলরেখার উপর লম্ব টানা, সেরকম করে তুমি শুধু লম্বটা টেনে নিচ্ছ, লম্বটা টেনে নিলে এই কোণটা 90 ডিগ্রি হচ্ছে, তাহলে এর বিপরীত বাহুটা অতিভুজ হয়েছে, এটা অতিভুজের মাপটা তুমি আগে নিয়ে নিচ্ছ, নিলে এই ত্রিভুজটা হয়ে যাচ্ছে। এইটাই কিন্তু তার মানে হচ্ছে যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এইটা কিন্তু সমকোণী ত্রিভুজ বলছে, কিন্তু এটা কিন্তু সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, খেয়াল করবে এর কিন্তু ভূমি আর লম্ব কিন্তু সমান হবে, তার জন্য অতিভুজের দৈর্ঘ্য সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে যদি শুধুমাত্র অতিভুজের দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলেও তোমাকে ত্রিভুজ আঁকতে হবে এইভাবে,
আর যদি বলে দেওয়া থাকে যে একটা কোণ 45 ডিগ্রি হচ্ছে, তাহলেও তোমাকে এরকম করে আঁকতে হবে। দেখো এটা লিখছি আমি যে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য ও একটি সূক্ষ্ম কোণের মান জানা থাকলে, তার মানে কি এইরকম আরো অনেক রকম নিয়ম আছে তোমাদের সিলেবাসের মধ্যে যা আছে, তোমাদের এই কন্ডিশনগুলো জানলেই সব জানা যাবে। এইগুলোকে ধরে ধরে তুমি দেখবে 8-এর 1, 8-এর 2, 8-এর 3, 8-এর 4, ওই 4টে এক্সারসাইজ আছে, 4টে এক্সারসাইজের অঙ্কনগুলো এখন বসে বসে আঁকো। আমি থাকছি এখন, আঁকার পর আঁকতে আঁকতে যদি কোনো অসুবিধা হয় সঙ্গে সঙ্গে আমাকে জানাও, আমি সেটা সমাধান করব। ঠিক আছে, আজকে তাহলে এখানে এই পর্যন্ত থাক।